হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার দেশ আইটি টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার দেশ আইটি টক অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও আমাদের সাথে আছেন আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জাহেদ চৌধুরী। আজকে আমরা আইটি সেক্টর তথা আইসিটি সেক্টর নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে আইসিটি সেক্টরের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যারা আইসিটি সেক্টর নিয়ে কাজ করছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য লিডার বা লিডিং পজিশনে আছে স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। আমরা আজকে তাকে অতিথি হিসেবে পেয়ে খুবই আনন্দিত এবং তার কাছ থেকে আমরা আইসিটি সেক্টরের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আইসিটি সেক্টরের সম্ভাবনা এবং আমরা কিভাবে আরও আইসিটি সেক্টরে বাংলাদেশ ভালো করতে পারে এই বিষয়ে আলোচনা করব এবং আমরা এই বিষয়ে কিছু জানতে চাইব। জহির ভাই, আপনাকে আমার দেশ স্টুডিওতে স্বাগতম। আজকে আমার দেশ আপনাকে পেয়েছি আমরা আইসিটি সেক্টরের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইব। তার আগে আমি প্রথমেই জানতে চাই যে আইসিটি সেক্টরে স্মার্ট টেকনোলজি কিভাবে কাজ করছে, যদি বলেন। ধন্যবাদ আমার দেশকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। প্রথমেই আমার দেশ পত্রিকাকে কনগ্রাচুলেট করতে চাই যে 1 মাসের ব্যবধানে আমার দেশ পত্রিকা একটা বড় পজিশনে গিয়েছে, প্রায় 1 লাখ সার্কুলেশন ছুঁয়ে গেছে। তো এটা আসলে একটা অভাবনীয় ব্যাপার এবং এইটা বোধহয় ইতিহাসে প্রথম যে একটা পত্রিকা এইভাবে খুব র্যাপিডলি রান করেছে, বন্ধ হয়ে যাওয়ার পরেও আবার র্যাপিডলি রান করেছে। তো এই জন্য আমি কনগ্রাচুলেট করতে চাই। অফকোর্স ইটস এ গুড টিমওয়ার্ক, সবার টিমওয়ার্কের কারণেই এটা হয়েছে। আপনি প্রশ্ন করেছেন যে আইসিটি সেক্টরে আমরা কিভাবে কাজ করি। স্মার্ট টেকনোলজি আইসিটি সেক্টরে কাজ শুরু করে বিগত 1998 থেকে। আমরা হাঁটি পা করে আমরা শুরু করেছিলাম। এখন আমরা আসলে অনেক ওয়াইড রেঞ্জে কাজ করি, যেমন আমরা আইসিটি সলিউশন, আইসিটি ডিস্ট্রিবিউশন, টেলিকম সেগমেন্ট, দেন হচ্ছে যে সফটওয়্যার, নেটওয়ার্কিং, ইনফ্রাস্ট্রাকচার, ডাটা সেন্টার এবং ডাটা সেন্টারের পাওয়ার, নেটওয়ার্কিং, ইভেন ফিজিক্যাল সিকিউরিটি, ক্যামেরা, সব কিছু নিয়েই আমরা কাজ করি। আমাদের মোটামুটি কাজের পরিধিটা এখন অনেক বড় এবং আমাদের প্রায় 2000 কর্মী টোটাল আমাদের কাজ করছে এই মুহূর্তে। সো বাংলাদেশে যত কর্পোরেট আছে এবং যত কনজিউমার আছে, মোস্ট অফ দ্য কেসে আমাদের একটা রিচ অলরেডি হয়ে গেছে। স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড বেসিক্যালি আমরা দেখি যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইম্পোর্টার এবং বাংলাদেশে প্রচুর ইম্পোর্ট করছে। তো এই ইম্পোর্ট করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা এই মুহূর্তে আপনি ফেস করেন কিনা, যদি মনে করেন? আমরা অনেক প্রোডাক্ট ইম্পোর্ট করি আর কিছু প্রোডাক্ট আমরা লোকালিও অ্যাসেম্বলি করি এবং কিছু প্রোডাক্ট আমরা আরও অ্যাসেম্বলির পথে আছি। তো ইম্পোর্ট করার ক্ষেত্রে সবসময় তো কিছু প্রতিবন্ধকতা থাকেই। এখানে আসলে আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা ইন্ডাস্ট্রি থেকে গভর্নমেন্টের ভ্যাট, ট্যাক্স, ডিউটি স্ট্রাকচার যেভাবে চেয়েছি, অনেক ক্ষেত্রে সেভাবে হয় নাই। আবার লোকাল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আসলে স্পেয়ার পার্টের জন্য যেভাবে আসলে এসআরওগুলো আরও পরিষ্কার হওয়া দরকার, সেখানে কিছু অ্যানোমালিজ আছে, কিছু পদ্ধতিগত ভুল আছে, কিছু অ্যাটিটিউডাল প্রবলেম আছে পোর্টগুলোতে, সেগুলো আসলে কারেকশন খুব জরুরি দরকার। তো আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এই প্রবলেমগুলো আশা করি এখন যে গভর্নমেন্ট আছেন এবং আমরা এনবিআর এর সাথে কথাও বলেছি, দে আর ফ্লেক্সিবল এবং তারা কাজ করতে চায়, এগুলোকে ঠিক করতে চায়। তো যেই সমস্যাগুলো আছে আমরা চেষ্টা করব। আমরা তো আশাবাদী মানুষ, এই জন্যই আমরা ব্যবসা করি। সো আমরা আশা করব এটা ঠিক হয়ে যাবে। আমরা সেগুলো নতুন করে প্রপোজাল দিচ্ছি এবং বাংলাদেশ একটা নতুন ধারায় যেহেতু শুরু হয়েছে, আমার কাছে মনে হয় আগের পূর্বের সেই মানসিকতাও আমরা পরিবর্তন হয়ে যাবে আমাদের সকলের। তো এতে আমাদের যে প্রবলেমগুলো আছে এগুলা আমার কাছে মনে হয় এখন ঠিক করতে হবে। আমার একটা প্রশ্ন ছিল এই ব্যাপারে যে সামনে তো আমাদের বাজেট, তো বাজেটে তো আপনারা এই ট্যাক্সেশনের বিষয়গুলা, ইম্পোর্ট ডিউটিগুলো বাজেটেই ফিক্স আপ হয়ে থাকে। তো এইখানে আপনাদের তরফ থেকে, আপনাদের যে সমিতি আছে, এই ট্রেড বডিগুলো আছে, এগুলোর পক্ষ থেকে সরকারের কাছে আগামী বাজেটকে সামনে রেখে আপনাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আছে কিনা? প্রতি বছরই আমাদের ট্রেড বডি থেকে থাকে। এখন আমরা বেসিক্যালি বাংলাদেশ কম্পিউটার সমিতিতে হার্ডওয়্যারের যে প্রস্তাবনাগুলো সেগুলো কম্পিউটার সমিতির মাধ্যমে যায়, আর সফটওয়্যারের প্রস্তাবনাগুলো বেসিসের মাধ্যমে যায়। দেন বাক্য আছে,
এবং আদার্স কিছু অ্যাসোসিয়েশন আছে, সবগুলো থেকেই প্রস্তাবনা যায়। সো কম্পিউটার এবং নেটওয়ার্কিং ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো কম্পিউটার সমিতি থেকেই সাধারণত যায়। তো এই মুহূর্তে সমস্ত সমিতিগুলো আপনি জানেন যে সবগুলা জায়গাতেই অ্যাডমিনিস্ট্রেটর বসা আছে। তা আমরা অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলছি। আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা যেভাবে প্রতি বছর দিয়ে থাকি আমরা এবারও দিব। আমরা অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলে আমরা আমাদের প্রস্তাবনা পাঠাবো। আশা করি বেসিস অলরেডি কাজ করছে, তারা তাদের প্রস্তাবনা দিবে। সেগুলো প্রস্তাবনা দেওয়ার পরে এনবিআর থেকে আমাদেরকে মিটিংয়ে কল করেন। ওনারা এটার বিষয়ে বিশদ আলোচনা করে জানতে চান। তখন সেখানে মোটামুটি একটা সিদ্ধান্তে তারা আসে, অথবা তারা একটা জিস্ট নেয়, নিয়ে তারপরে তারা নিজেদের মতো করে একটা সিদ্ধান্ত নেয় গভর্নমেন্টের টপ অথরিটির সাথে কথা বলে। তো আমরা আমাদের যত অ্যানামলিজ আছে সবগুলো নিয়ে আমরা আবার প্রস্তাবনা দিব এবার। আমরা আশা করি এখনকার যিনি এনবিআর চেয়ারম্যান আছেন উনি অত্যন্ত ন্যায়পরায়ণ এবং উনি অত্যন্ত দূরদর্শী মানুষ এবং ব্যবসা বান্ধব। তো তিনি আশা করি সেটাকে সুন্দরভাবে দেখবেন। ইম্পোর্টের ক্ষেত্রে আপনারা তো অন্যতম একটা ইম্পোর্টার, আপনাদের গুডসের মধ্যে ম্যাক্সিমাম গুডসই ইম্পোর্ট করে আনতে হয়। তো ইম্পোর্টের ক্ষেত্রে এলসির ক্ষেত্রে এই মুহূর্তে কি আপনাদের কোনো ডলার ক্রাইসিস কিংবা এরকম ইস্যুজ আছে যে ব্যাংক আপনাদের এলসি খোলার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা আপনারা ফিল করছেন কিনা? না, এই মুহূর্তে আমরা আসলে সেটা ফিল করছি না। এটা ছিল 7-8 মাস আগে এরকম একটা সমস্যা ছিল, খুব কঠিন অবস্থা ছিল। তখন ব্যাঙ্কগুলোতে ডলারের আসলে বেশ ক্রাইসিস ছিল। 1 বছর আগে আরও সিভিয়ার ছিল। এবং আপনারা জানেন যে আসলে আমাদের যে অ্যাসেট কিন্তু ডিভ্যালু হয়ে সেটা প্রায় 40-50% কিন্তু ডাউন হয়ে গেছে। তো একটা কম্পিউটারের দাম যেখানে আগে 30-35 হাজার টাকা পাওয়া যেত, সেটার ডিউটি ক্যালকুলেশন করে প্লাস নতুন যে ডলার ভ্যালু সেটা কিন্তু ডাবল হয়ে গেছে, আমাদের অ্যাফোর্ডের বাইরে চলে গেছে অনেক জায়গায়। তো তখন আসলে খুব অসুবিধা ছিল। এখন আসলে খুব একটা আমরা অসুবিধা দেখি না। অনেক ব্যাংক আছে ভালো, আর যে ব্যাংকগুলো আসলে একটু চ্যালেঞ্জড ব্যাংক বলি তারাও কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে এইভাবে যদি একটু সাপোর্ট দেওয়া হয় তাদেরকে এবং ভালো করে যদি মনিটরিং করা হয় তাহলে ওই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। আর একটি বিষয় আমার জানার ছিল যে আপনাদের এর আগে আপনি যেমনটি বললেন যে কম্পিউটারের প্রাইসটা ভোক্তা লেভেল থেকে যদি আমরা চিন্তা করি যে গভর্নমেন্টের আগে বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া ছিল। ইভেন ট্যাক্সেশনের ক্ষেত্রেও তারা যখন ব্যক্তি করদাতাদের ক্ষেত্রেও কম্পিউটার কিনলে পরে এখানে একটা কম্পিউটার তারা কিনতে পারতো যেটা ট্যাক্সেশনে রেমেডি মানে এখানে তাকে ট্যাক্স ইম্পোজ হতো না। একইভাবে আপনি যেটা বললেন যে প্রাইসটা অনেক বেড়ে গেছে। তো আমাদের শিক্ষার্থীদের একটা বড় অংশ বাংলাদেশের যে শিক্ষার্থী এবং তারা কম্পিউটার ইউজ করে, কম্পিউটার ওরিয়েন্টেড এবং অনেক অ্যাক্টিভিটিস আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং যেটা সরাসরি শিক্ষার ক্ষেত্রে এটার সংযোগ ঘটেছে এবং ছাত্ররা এটা ইউজ করে থাকে। কিন্তু ডলারের প্রাইস অনেক বেড়ে যাওয়ার কারণে এবং সামগ্রিকভাবে আমাদের ডলার ক্রাইসিসের কারণে এইগুলোর দাম যে অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা আছে কিনা কিংবা দেখেন এইটার পরিকল্পনা কি? আমরা এরপরে আমরা কিন্তু লোকাল ম্যানুফ্যাকচারিং শুরু করেছি। স্মার্টের ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু আমরা অলরেডি বাজারে দিয়েছি এবং আমাদের বাজারে কিন্তু ল্যাপটপ বিক্রি শুরু হয়েছে। আমাদের ল্যাপটপের দাম অনেক রিজনেবল। তো সেক্ষেত্রে একটা শিক্ষার্থীর আমাদের স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ আসলে অ্যাফোর্ড করাতে খুব একটা বেশি অসুবিধা হবে না। বাট স্টিল আসলে একটা ল্যাপটপের তো একটা ভ্যালু ন্যূনতম 30,000 টাকা আছে। এই 30,000 টাকাও তো অনেক স্টুডেন্ট অ্যাফোর্ড করতে পারে না। সেক্ষেত্রে ব্যাংকের আসলে আমরা যদি মানে বিজনেস স্টাইল দেখি, তারা হয়তো বা বড় কোম্পানিতে ইনভেস্ট করতে বেশি আগ্রহী। সেখানে কিন্তু কনজিউমার লোন দিতে কিন্তু ব্যাংক বেশি আগ্রহী না, কারণ কনজিউমার লোনগুলো হয়তো বা রিকভার করার ক্ষেত্রে তাদের অতিরিক্ত জনবল প্রয়োজন হয়। কিন্তু একটা জিনিস দেখেন, বাংলাদেশে যদি আমাদের যেই লেভেলের স্টুডেন্ট আছে প্রায় 70-80 লাখ এখন স্কুল গোয়িং অ্যান্ড মিড রেঞ্জের স্টুডেন্ট আছে, এদের কিন্তু প্রত্যেকের একটা করে ল্যাপটপ দরকার। অথচ এরা মেজরিটি কিন্তু প্রায় 90% ল্যাপটপ কিন্তু কেনার মতো অ্যাফোর্ডেবিলিটি সামর্থ্য নাই। সেখানে আমাদের ব্যাংকগুলো অথবা গভর্নমেন্টের থেকে যদি একটা সফট লোনের ব্যবস্থা করা যেত স্টুডেন্টদেরকে অথবা তার ফ্যামিলিকে, তার পরিবারের যে ইনকামক্ষম আছেন অথবা গার্ডিয়ানকে যদি স্টুডেন্টের জন্য একটা ল্যাপটপ করা যেত, এটা কিন্তু কান্ট্রির জন্য একটা ইনভেস্টমেন্ট হতো। আমরা দেখছি পত্রিকায় যে হাজার হাজার কোটি টাকা কিন্তু ঋণ খেলাপি। আমরা তো কখনো পত্রিকায় দেখি না যে কনজিউমার লেভেলের একজন 30,000 টাকা ঋণ খেলাপি করে পালিয়ে গেছে।
এত ছোট জিনিস নিয়ে আসলে পালানোর কথা না, এবং তারা আসলে ছোট ছোট ঋণ খেলাপি, তারা ঋণ খেলাপিও হয় না, করে না। সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রো ফাইন্যান্স কিন্তু মোস্টলি বাংলাদেশে কিন্তু মানে সাকসেসফুল একটা মডেল, যেখানে 99% কিন্তু রিকভারি। এটা ম্যাটার অফ পলিসি। এটা যদি আমাদের গ্রামের সমস্ত স্টুডেন্টকে যদি একটা ল্যাপটপ এইভাবে যদি তাকে স্টুডেন্ট লোন করে দেওয়া হয়, অ্যাটলিস্ট মাসে এসে 500 টাকা অথবা 1000 টাকার মতো একটা ইনস্টলমেন্টে সে করতে পারে, দিতে পারে, তাহলে কিন্তু সবার হাতে হাতে কিন্তু একটা ডিভাইস পৌঁছে যাবে। একটা ডিভাইস গেলেই কিন্তু সে কিছুটা কাজ করা শুরু করবে, সে কিছু ট্রেনিং করবে। এখন ইন্টারনেট কানেকশন কিন্তু গ্রামের মধ্যেও চলে গেছে, সেখানে কিন্তু সে ইন্টারনেট নিয়ে এসে আরও বেশি পড়াশোনা করতে পারবে। সব কিছু কিন্তু স্মার্টফোন দিয়ে হয় না। আবার স্মার্টফোনে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ রং কালচারের দিকে কিন্তু ধাবিত হচ্ছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সো সেখানে কিন্তু এডুকেশন ম্যাটেরিয়াল কিন্তু তাকে ল্যাপটপ, প্রফেশনালি কাজ করতে গেলে ল্যাপটপ তাকে লাগবে। এবং যারা ফ্রিল্যান্সার হবে তারা তার মোবাইল দিয়ে ফ্রিল্যান্সার হবে না, তাদের ল্যাপটপ লাগবে। সো ফ্রিল্যান্সার যদি আমরা ট্রেনিং দিতে যাই, তাহলে আগে তাকে কিন্তু ডিভাইস ক্যাপাসিটি তার বিল্ড করতে হবে। তো এই ক্ষেত্রে যত হাজার কোটি টাকাই ইনভেস্ট করুক বাংলাদেশে, আমার কাছে মনে হয় এটা কান্ট্রির উপর ইনভেস্ট করছে। যেরকম রাস্তাঘাট বানানোর জন্য ইনভেস্ট করতে হয়, সেরকম আসলে ম্যান পাওয়ারের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় ইনভেস্ট করা দরকার। এটা আমাদের প্রোডাক্ট বলে না, এটা টোটাল বাংলাদেশেই এখন আসলে আমাদের ম্যান পাওয়ারকে যদি আমরা আপগ্রেড করতে হয়, তাহলে তাদের কিন্তু আইটি শিক্ষিত করতে হবে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটাতে যদি একটু ফোকাস করা। আচ্ছা, যেহেতু স্মার্ট ল্যাপটপের কথা আসলোই, আমার একটা প্রশ্ন আসলো। যেমন আমরা সাধারণত বড় কোম্পানিগুলো দিকেই ফোকাস, লাইক এসপি, ডেল বা ল্যানোভো, এই কোম্পানিগুলোতে। লোকাল আমাদের দেশে কিন্তু এর আগেও অনেকগুলো ল্যাপটপ কোম্পানি লঞ্চ করেছে, ম্যাক্সিমামে আলোর মুখ দেখেনি। সেক্ষেত্রে আপনি কি ধরনের প্রতিবন্ধকতা এই মুহূর্তে মনে করছেন স্মার্ট ল্যাপটপের ক্ষেত্রে, অথবা এটার মার্কেটটাকে আপনি এক্সপান্ড করার ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? দেখুন, সমস্ত ভুল থেকে মানুষ কিন্তু শিক্ষা নেয়। ওয়ার্ল্ডের যারা রিনাউন্ড ব্র্যান্ড, আপনার সামনেও এইচপি আছে, এইচপি, ডেল, প্লাস অ্যাপেল, দেন লেনোভো, এসার, সবাই কিন্তু সারা পৃথিবীতে বিজনেস করছে। কিন্তু আমরা যদি সেম ইকুইপমেন্ট, সেম কোয়ালিটির প্রোডাক্ট যদি আমরা $100 কমে দিতে পারি স্মার্ট দিয়ে, তাহলে কিন্তু গ্রাহক সেটা নিবে, এবং সেটা হয়তোবা রাতারাতি কেউ হয়তোবা বিশ্বাস করতে চাইবে না। বাট আমরা যেহেতু ওল্ড কোম্পানি, প্রায় মোর দ্যান 25 ইয়ার্স আমরা এই মার্কেটে আছি, সো উই নো অ্যাকচুয়ালি নুক অ্যান্ড কর্নার অফ এ ল্যাপটপ অ্যান্ড পিসি। সো এখানে আসলে এটার ধরেন কোয়ালিটি কীভাবে ম্যানেজ করতে হবে, দেন হচ্ছে যে ইউজারের এক্সপেকটেশন কীরকম, চয়েস কীরকম, ইউজার বিহেভিয়ার কেমন, সব কিছু চিন্তা করে কিন্তু আমরা ল্যাপটপ বাজারে ছেড়েছি। এখন পর্যন্ত আমরা বাজারে যতটুকু ল্যাপটপ আমরা বিক্রি করেছি, আলহামদুলিল্লাহ উই আর গেটিং ভেরি গুড ফিডব্যাক। এবং আমাদের ল্যাপটপের কোয়ালিটি কিন্তু টু দি সেম, একেবারে আপনি অ্যাপেল, এই এইচপি এবং ডেলের মতো করে। তো সেখানে আমার কাছে মনে হয় ব্র্যান্ড ইজ নট ফ্যাক্টর। এবং স্মার্ট অলরেডি যেহেতু 25 বছর থেকে আছে বাংলাদেশে, মানুষ একবার যদি ইউজ করে, তাহলে কিন্তু একজন ইউজারকে জিজ্ঞেস করে আরেকজন কিন্তু সেটার প্রতি কনফিডেন্স পাবে। আমরা কিন্তু অর্গানিক গ্রোথে বিশ্বাসী। খুব কম দামে প্রোডাক্ট বাজারে ছেড়ে, মানুষকে অ্যাট্রাকটিভ করে বাজারে ছেড়ে দিয়ে সেটা নন কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমরা দেবো না। আমরা কোয়ালিটি প্রোডাক্ট ছাড়বো, মানুষ ইউজ করে ওয়ার্ড অফ মাউথে একজন আরেকজনের থেকে জানবে, জেনে কিন্তু আমাদের প্রোডাক্টটা আস্তে আস্তে এক্সপান্ড করবে। এবং ইউজার লেভেল যত বেশি ইউজ করবে, তত বেশি ফিডব্যাক আমাদেরকে দিবে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের কোয়ালিটিটাকে আরও ইমপ্রুভ করে নেব। সোফার আমরা অনেক ফিডব্যাক পেয়েছি। আমরা এখন পর্যন্ত প্রায় 1000-এর উপর ল্যাপটপ আমাদের ওন ব্র্যান্ডে বিক্রি করে ফেলেছি, এবং আমাদের ইউজার ফিডব্যাক খুবই ভালো। এবং যেখানে টুকটাক কিছু কারেকশান আছে, সেই কারেকশানগুলোও আমরা করছি। আর সোফার আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত ইউজাররা যতটুকু আমাদেরকে ফিডব্যাক দিয়েছে, অ্যাজ গুড অ্যাজ এমএনসি ব্র্যান্ড। তো আপনাদের এই একটা ল্যাপটপের প্রাইস কত, মার্কেট প্রাইসটা কত আছে এখন? আমরা কয়েকটা মডেল আছে, আমরা সেটার স্পেসিফিকেশন ভেদে আমরা আসলে বাজারের দাম, রেঞ্জটা কত? আমাদের একটা ল্যাপটপ আছে বোধহয় 32,000 টাকা, আর একটা আছে 50,000 টাকার কাছাকাছি, আর একটা আছে 60,000 টাকার কাছাকাছি, এবং 70,000 টাকার কাছাকাছি আছে। এটা হচ্ছে যে সেলেরন, কোরাই 3, কোরাই 5, কোরাই 7, এই লেভেলে আমরা অ্যাসেম্বল করেন নাকি? আমরা এখনো অ্যাসেম্বলি করছি। আসলে একটা প্রোডাক্টের যদি পিওর ম্যানুফ্যাকচারিংয়ে যেতে হয়, তাহলে কিন্তু এটার বাজার সাইজটা কিন্তু সেরকম প্রয়োজন। আদারওয়াইজ কাঁচামাল এনে সেটাকে প্রোডাকশন করে হবে না, এটা পোষাবে না, বরঞ্চ খরচ বেশি যাবে। সো আপাতত আমরা অ্যাসেম্বলি শুরু করেছি। অ্যাসেম্বলি শুরু করে আমরা বাংলাদেশের বাজারে যখন ম্যাচিউর হব,
তখন আমরা ওভারসিজ কিছু কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করার চেষ্টা করব, স্পেশালি যেখানে আসলে একটু লো কস্ট পিসি, ভালো পিসি মানুষ চায় একটু কস্ট অ্যাফোর্ডেবিলিটির মধ্যে, সেখানে আমরা ঢোকার চেষ্টা করব, সো দ্যাট আমাদের ক্যাপাসিটিটা আস্তে আস্তে আমরা বাড়াবো। ইট উইল বি এ লং জার্নি, হ্যাঁ, এটা তো আসলে এক রাতে হবে না। সো আস্তে আস্তে বাড়িয়ে দেন আমরা ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়ার চিন্তা করব, যখন আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের সেই কোয়ান্টিটি আসলে আমরা রিচ করতে পারবো। ওকে, অনেকক্ষণ তো আমরা হার্ডওয়্যার নিয়ে আলোচনা করলাম, একটু সফটওয়্যারের দিকেও যেতে চাই। বাংলাদেশের সফটওয়্যার মার্কেটটাকে আমরা ম্যাক্সিমামই দেখছি যে দেশের বাইরের কোম্পানিগুলোই লিডিং পজিশনে আছে, এবং বড় বড় ব্যাংক বা বড় বড় বিমা কোম্পানিগুলো বা আইসিটি যারা সফটওয়্যার ব্যবহার করা জরুরি যাদের জন্য বা অটোমেটেড করার জন্য, সবই আসলে দেশের বাইরের বড় বড় কোম্পানিগুলো দখল করে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের তো অনেক ভালো ভালো সফটওয়্যার কোম্পানি আছে যারা, আমি যতটুকু জানি, যারা আবার দেশের বাইরেরও কাজ করছে এদেশে বসেই, আমাদের ম্যান পাওয়ার ব্যবহার করি, লো কস্ট ম্যান পাওয়ার ব্যবহার করছে। সেক্ষেত্রে আমরা এই জায়গাতে কি মানে অসহযোগিতা গভর্নমেন্ট থেকে পেয়ে থাকি, বা এই বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে ব্যবহার করে, সব কিছু মিলে এই জায়গাটাতে আমরা কেন মার্কেটটা দখল করতে পারছি না বলে আপনার মনে হয়? এইটা আমার কাছে মনে হয় আমাদের যারা ইউজার আছেন, ইভেন বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের যারা ওনার আছেন, কেউই আসলে লোকাল কোম্পানির উপর রিস্ক নিতে চায় না। সবাই কিন্তু ফরেন কোম্পানি মানেই হচ্ছে যে একটা কোয়ালিটি প্রোডাক্ট দিবে, এরকম একটা ধারণা সবার মধ্যে আছে। ইভেন দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশে এসে অনেক শ্রীলঙ্কান কোম্পানি কিন্তু সফটওয়্যার বিজনেস করছে, অথচ বাংলাদেশি কোম্পানির কাছে এর চেয়ে বেটার সফটওয়্যার আছে, বেটার সার্ভিস আছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই নিচ্ছে না, অথবা দামও দিতে চাচ্ছে না। এটা কি নীতিগত কারণে হচ্ছে, আমাদের পলিসির মধ্যে কোনো ঘাপলা আছে? না না, এখানে পলিসিতে আসলে করছে না, সেখানে আসলে আমাদের ট্রাস্ট একটা ম্যাটার, যে আমাদের লোকাল কোম্পানিগুলা লোকাল কোম্পানিকে খুব একটা বেশি ট্রাস্ট এখনও করতে পারছে না সেভাবে, যে একটা সফটওয়্যার বানাতে গেলে, কোয়ালিটি সফটওয়্যার বানাতে গেলে কত টাকা খরচ হয় সেটা কিন্তু যারা ইউজার সেটা অনেক সময় অনেক ক্ষেত্রে অনুধাবন করতে পারেন না। যখন নিজেরা বানাতে যান তখন কিন্তু অনুধাবন করেন যে একটা সফটওয়্যার বানাতে আসলে কত কস্ট। সো আমরা যদি কিন্তু বিদেশি কোম্পানিগুলো তো এই বাংলাদেশি সফটওয়্যার ডেভেলপারদের উপর ডিপেন্ড করছে, এবং বাংলাদেশে প্রচুর এরকম কোম্পানি কিংবা প্রতিষ্ঠান গড়ে উঠছে যারা সফটওয়্যার এক্সপোর্ট করছে, এখানেই করে তারা এক্সপোর্ট করছে বাইরে, নামি দামি কোম্পানিতে করছে, কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করছে। তো লোকাল যারা আছেন, যারা এটা ইউজার, লোকাল ইউজারদের এই ট্রাস্ট আস্থাহীনতার কারণটা কি? ওকে, সেটা আসলে হয়তোবা ম্যাটার অফ ব্র্যান্ডিং, প্লাস আমি একটাই বললাম যে এটা ট্রাস্ট একটা ম্যাটার। যেমন বিদেশি কোম্পানির অনেক ওয়ার্কার কিন্তু বাংলাদেশে আছে, তারা কিন্তু বাংলাদেশের অনেক ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে কিন্তু ডেভেলপ করে আবার বাংলাদেশ থেকে এক্সপোর্টও করেন, অথচ আমাদের বাংলাদেশি কোম্পানি কিন্তু সেভাবে কোনো জায়গায় ট্রাস্ট এবং বড় একটা ব্র্যান্ডিং কিন্তু তৈরি করতে পারেনি। মানে অনেক সেগমেন্ট ওয়াইজ অনেক কোম্পানি আছে, অনেক জায়গায় কাজ করছেন, কিছু কিছু কোম্পানি আছে আসলে শুধু ভালোই করছেন, কিন্তু সফটওয়্যারের যে ভ্যালু, আমাদের লোকাল কোম্পানি যখন সফটওয়্যার বিক্রি করতে চায় তখন কিন্তু কাস্টমাররা বলে যে সফটওয়্যার আবার দাম দিতে হয় নাকি, এরকম একটা অ্যাটিটিউড। সো আপনি দেখেন ব্যাংকিং সফটওয়্যার যখন বিক্রি করে তখন কিন্তু লোকাল ব্যাংকিং সফটওয়্যার কোম্পানিগুলোর কিন্তু যে সফটওয়্যার ব্যাংকগুলো লোকাল কোম্পানি থেকে কিনে সেখানে কিন্তু ভ্যালু যৎ সামান্য। এই জন্য আমাদের দেশে কোনো ব্যাংকিং সফটওয়্যার কোম্পানি কিন্তু সেভাবে দাঁড়ায়নি, এবং দুই একটা ছিল, সেটাও দুঃখজনকভাবে খুব স্ট্রাগল অবস্থায় আছে এবং খুব কষ্টে আছে বা চলতে পারছে না ঠিকমতো। সো এই জন্য প্রোডাক্টও ডেভেলপ হচ্ছে না। আমার কাছে মনে হয় আমাদের সকলের এগিয়ে আসা উচিত। আমরা যেমন আমাদের নিজস্ব কোম্পানিতে আমরা নিজেদের সফটওয়্যার ডেভেলপ করে আমরা চলছি, অনেক কোম্পানিকেই আমরা দিয়েছি, আমরা ভ্যাটের সফটওয়্যার দিচ্ছি, আমরা দেখা যাচ্ছে যে ইআরপি সিস্টেম আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রোভাইড করছি, সেখানে কিন্তু এখন ধারণাটা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। আমার কাছে মনে হয় সবাই যদি নিজেরা একটু এগিয়ে আসে তাহলে লোকাল সফটওয়্যার কিন্তু আরও বেশি এনরিচ হবে। আমাদের একটা সফটওয়্যার কিন্তু একদিনে স্টেবল হয় না, লোকাল কোম্পানি সফটওয়্যার বানানোর পরে যত বেশি ইউজার সেটাকে ইউজ করবে তত বেশি সেটা কিন্তু স্টেবল হবে, এবং সেটার বাগস এবং যত এরর আছে সেগুলো কিন্তু কারেকশন হবে। বিদেশি সফটওয়্যারগুলো কিন্তু সেরকম, তাদের ইউজার লেভেল অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু তাদের মানে স্টেবিলিটিও বাড়ে। আমাদের এখানে আমরা অনেক জায়গায় দেখলাম যে অনেক বিদেশি কোম্পানি এসে আমাদের এনবিএরও কাজ করে গেছে, এন্ড অফ দ্য ডে অনেক ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট ফেইলও করেছে। তো সেখানে আসলে যদি লোকাল কোম্পানি হতো সেই প্রজেক্টটা কিন্তু ফেল করতো না হয়তো। এখানে আমি একটা জিনিস, যে আমি এই যে আমার দেশ পত্রিকা চালু করতে গিয়ে বিং এ ম্যানেজিং এডিটর আমার একটা দায়িত্ব পড়েছিল, এবং আমরা এটা নিয়ে অনেক চেষ্টা করেছি ইআরপি সলিউশনের জন্য। আমাদের একটা টোটাল আমাদের আমার দেশের ভিতরে আমরা অনেকগুলো ডেমনস্ট্রেশনে পার্টিসিপেটও করেছি বাংলাদেশের ভিতরে। আপনি যেটা বললেন
কিন্তু তারা যে ধরনের সফটওয়্যার তাদের কাছে আছে, যেটা আমার নিউজ ম্যানেজমেন্ট সলিউশনের রিলেটেড এবং পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্ট সার্কুলেশন এবং আমার অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট কিংবা আমার এইচআর ম্যানেজমেন্টের জন্য, তো তারা যে প্রাইসিং, আপনি একটু আগে যে প্রাইসিংয়ের কথা বলছেন, যে তারা এমনও দাবি করে বসছে একটা ইআরপি সলিউশনের জন্য কোটি টাকার উপরে দাবি করছে, যে এই একটা সফটওয়্যারের জন্য কোটি টাকার উপরে দাবি করছে। আমরা অনেকগুলো কোম্পানির সাথে ডেমনস্ট্রেশনে পার্টিসিপেট করেছি, তারা আসছে, আমরা গেছি, দেখছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা ওটা পারি নাই। পরে স্ক্যাটার্ডলি আমাকে এটা করতে হয়েছে, পার্টলি করতে হয়েছে, পুরোটা করতে পারিনি। ইভেন আমার নিউজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা তাদেরকে বলে দিছি যে তুমি তাইলে একটা ডেভেলপ করে দাও, তাতেও তারা যেভাবে টাকা পয়সা চেয়েছে, এতে মনে হয়েছে যে তাদের কোনো একটা জায়গায় গ্যাপ আছে। তারা হয়তো ইন্টারন্যাশনাল প্রাইসটাই এখানে চাচ্ছে এই কোম্পানিগুলো। আসলে যদি আপনি কোনো অফ দ্য শেলফ প্রোডাক্ট নেন, যে একটা প্রোডাক্ট অলরেডি ডেভেলপ করা হয়ে গেছে এবং সেই প্রোডাক্টটা চলছে, সিমিলার প্রোডাক্ট আপনি যখন নেবেন তখন হয়তো বা দাম Pricing-টা কম হবে। আপনার যদি নতুন করে ডেভেলপ করতে হয়, কাস্টমাইজ করতে হয়, তাহলে কিন্তু সফটওয়্যারের দাম, একটা ইআরপি সিস্টেম যদি ভালো ইআরপি সিস্টেম নিতে হয়, তাহলে কিন্তু দাম একটু হবেই। কারণ আপনার যত বেশি ফিচার থাকবে এবং যত কোয়ালিটি হ্যান্ডে এটাকে তৈরি করা হয়েছে, এটার পেছনে কিন্তু কস্ট যাবে না। তো বাংলাদেশে এতগুলো পত্রিকা, আমার কথা হলো যে এই সফটওয়্যার কোম্পানিগুলা এই বাংলাদেশের নিউজ পেপার ম্যানেজমেন্টের সফটওয়্যারটা এত বছর থেকে কেন ডেভেলপ করে পত্রিকাগুলোকে এই সফটওয়্যার ফ্রেন্ডলি করতে পারলো না? আমরা কোথাও গিয়ে রেডিমেড পাই নাই, একটি মাত্র কোম্পানির কাছে পেয়েছিলাম, তাও এটা আপ টু দ্য মার্ক না। আর কোথাও কিন্তু নিউজ ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা পাইনি। অন্যগুলো যারা পেয়েছি এগুলো তারা বড় বড় ইন্ডাস্ট্রির জন্য করেছে, যেটা বলছে যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট, এটাকে কিছু কাস্টমাইজ করে হয়তো এটাকে নিউজ পেপারের সাথে করা যাবে, সার্কুলেশন করা যাবে, অথবা টালি ইউজ করছে, অ্যাকাউন্ট সফটওয়্যার আলাদা করে না করে। কিন্তু ওই তিনটারও ইআরপি সলিউশনও পাইনি। নিউজ ম্যানেজমেন্টটা বাদ দিয়েও ওই তিনটাও যে রেডিমেড কোথাও পাওয়া যাবে একটা পত্রিকা চালানোর জন্য, এটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আমার কথা হলো নিউজ পেপার ইন্ডাস্ট্রি সংখ্যায় যদি ধরেন পত্রিকার সংখ্যা, তো এখানে তো একটা সফটওয়্যার একটা কোম্পানি হলেও ডেভেলপ করে এটাকে চালাতে পারতো। এবং তারা যদি একটা ডেভেলপ করতো, আপনি যে কথাটি বলছেন, এই রিস্কটুকু যদি তারা নিত, তাহলে তো আমরা এটার উপর বেস করে তারা অন্যান্য ইন্ডাস্ট্রির কাছে এটা বিক্রি করতে পারতো, কস্টিংটা কমে আসতো। এখন আমার জন্যই কাস্টমাইজ করে করতে হবে বলে এই জন্য তারা 1 কোটি 1.5 কোটি টাকার একটা সফটওয়্যার চাচ্ছে। যাই হোক, আমি এখানে আমাদের জন্য একটা বিজনেস অপরচুনিটি দেখছি। হ্যাঁ, আমরা তো আসলে এই আরএফপিতে পার্টিসিপেট করি নাই, তো আপনারা আবার আমাদেরকে একটু দেখান, দেখি আমরা সেটাকে, আমাদের সিস্টার কনসার্ন আছে ইউনিসফট সিস্টেম, তো আমাদের এখানে অনেক ইঞ্জিনিয়ার আছে, প্রায় 100 জন। লেটেস্ট ট্রাই, আমার কাছে মনে হয় আমরা উই ক্যান গিভ ইউ বেটার সলিউশন। এবং বাংলাদেশে অনেক কোম্পানি আছে পাশাপাশি, হয়তো বা আরেকটু মানে এক্সপ্লোর করলে কিন্তু এই সলিউশন হয়তো বা পাওয়া যাবে। না, এখানে জুলাস একটু আমি আবার একটু ইন্টারফেয়ার করি যে দেখেন, আমরা যদি ভালো একটা ওয়েবসাইটও আমার ডেভেলপ করতে চাই, কাস্টমাইজ করে আমার জন্য জেনুইনলি, যে না শুধু এটা তুমি আমাকে দিবা এবং আমার কাছে সেল করবা, এইরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করতে গেলেও আজকে বলা হচ্ছে 15-20 লাখ 30 লাখ টাকার দরকার। যদি এরকম কোয়ালিটিফুল একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাই, 1 লাখ টাকা দিয়ে রেডিমেড ওয়েবসাইট পাওয়া যায়, 5,000 টাকা দিয়েও মানুষজন ওয়েবসাইট করে ফেলে পত্রিকার। কিন্তু এই একটা আমার দেশের মতো একটা পত্রিকার যদি আমরা ওয়েবসাইট কাউকে কন্ট্রাক্ট দিই যে তুমি এটা আমাকে করে দিবা, তাও হয়তো 10-15-20 লক্ষ টাকা তারা চেয়ে বসছে। মানে আমার কথা হলো যে আপনি একটু আগে যেটা বলছেন যে কেন এটা ডেভেলপ করছে না, লোকাল সফটওয়্যার কোম্পানিগুলো কেন ডেভেলপ করছে না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা শেয়ার করলাম। যত বেশি ফিচার আপনি চাইবেন, তার দামটা তত বেশি হবে, এবং টেকনোলজি বেস ভেদে আসলে দামটা নির্ভর করে। কারণ কোন টেকনোলজিতে কাজ করলে কত বেশি ম্যান পাওয়ার লাগবে সে অনুযায়ী হবে। যেহেতু আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট আসলে কম দামেও পাওয়া যায়, কিন্তু সেটা হয়তো বা আপনাদের মতো এত বড় পত্রিকার ওটা দিয়ে হবে না। আপনাদের আসলে আরও বেটার ওয়েবসাইট লাগবে, এবং যেখানে কারণ পত্রিকার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর থাকে, সেটার রোবাস্ট আসলে সিস্টেম লাগবে, যেখানে অনেক লোক একসাথে আসলে পত্রিকাটা পড়তে পারবে। আদারওয়াইজ কিন্তু এটার ভ্যালু তো হোস্টিং দিয়ে কিংবা স্পিড দিয়ে আমরা অন্যভাবে কভার করতে পারবো, সেটা একটা বড় জিনিস। প্লাস ওটার মানে এই ওয়েবসাইটের লোড নেওয়ার ক্যাপাসিটিও থাকতে হবে, সেখানে সিকিউরিটি ফিচারগুলো আপনার রাখতে হবে। যে কোনো পত্রিকাতে যদি হ্যাক করে ফেলে তাহলেও কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি হবে। তো আমার কাছে মনে হয় যে এই প্রাইসগুলো যে খুব বড় বেশি তা না, বাট ইউ ক্যান অলওয়েজ নেগোশিয়েট উইথ দ্য সাপ্লায়ার, যেখানে আসলে আপনি নেগোশিয়েট করে হয়তো বা আরও কমিয়ে নিতে পারবেন। না, এই জন্যই আমি এই প্রশ্নটা ঘুরে ফিরে কেন করছি, আমার এক্সপিরিয়েন্স থেকে করছি। দেখেন, এই জন্যই আমার মনে হয় যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, নিউজ পেপার ইন্ডাস্ট্রি,
এইটা সফটওয়্যার ডেভেলপাররা এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে নাই, যে এত প্রাইস চাওয়া হচ্ছে, তাহলে মনে হচ্ছে যে ঠিক আছে আমি আগের সিস্টেমে তো আমার চলছেই, আমি তাইলে এটা অটোমেশনে আর কেন যাব, ইআরপিতে কেন যাব। কিন্তু এখানে একটা স্কোপ ছিল, কেউ যদি এটা এগিয়ে আসতো, কোনো ডেভেলপার এগিয়ে আসতো, দেখি আমরা এগিয়ে আসতে পারি কিনা। এই জায়গাটাতে জড়বে আমি প্রায় 15-16 বছর মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, কিন্তু লোকালি আমাদের কোনো সফটওয়্যার কোম্পানি আদৌ এই জায়গাটাতে টাচ করে নাই, একদম টোটালি আনটাচ আছে এই মিডিয়া ইন্ডাস্ট্রিটা। সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি বলি বা এটার ওয়ার্কফ্লোটা অটোমেশন করার ক্ষেত্রে আমাদের টোটালি আনটাচ। এবং আমার ধারণা যে আইসিটি ইন্ডাস্ট্রি বা যারা আমরা এই সফটওয়্যার নিয়ে কাজ করে তারা এই জায়গাটাতে ইনভেস্ট করছে না, বা এই যে একটা ইনভেস্টমেন্ট দরকার। যেমন অন্যান্য বড় বড় কোম্পানি হয়তো ইনভেস্ট করছে, তারা আমাদের দেশ সহ অন্যান্য দেশগুলোতে একই সফটওয়্যার তারা ডিস্ট্রিবিউট করতে পারে, কিন্তু আমাদের হয়তো লোকাল সফটওয়্যার ডেভেলপ করে আমাদের দেশ সার্ভ করে একটা বেটার প্রোডাক্ট রেডি করতে পারলে কিন্তু তারা দেশের বাইরেও এটাকে ইন্ট্রোডিউস করাইতে পারবে। এটা আমাদের জন্য একটা বিজনেস অপরচুনিটি আমি দেখছি আজকে। তো থ্যাংক ইউ। আমরা অনেকক্ষণ আজকের আমার দেশের আইটি টকে আপনার কথা বললাম এবং আশা করি দর্শকদের জন্য ভালো কিছু ইনফরমেশন এখান থেকে পাওয়ার সুযোগ আছে। সবাইকে আমার দেশের আইটি টক দেখার জন্য ধন্যবাদ, এবং আজকে আমাদের গেস্ট হিসেবে জহির ভাইকে পেয়েও আমরা আনন্দিত এবং ধন্যবাদ। এবং আমার দেশ পত্রিকার ম্যানেজিং এডিটর জাহেদ চৌধুরী ভাইও আমাদের বিভিন্ন প্রশ্ন করে খুব সুন্দর কিছু আলোচনা তৈরি হয়েছে, এবং আশা করি আমরা নেক্সট টাইমে আরও গেস্টদেরকে নিয়ে আমরা এই আইটি টকটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।